দেখুন, ইস্যুটা শিল্পী বয়কট। শিল্পী সমীর রায় যে এই অনুষ্ঠানের এই পর্বে যোগ দিয়েছেন, আমি দ্রুত একবার দেখে নেব। আমাদের মনে হয়েছে যে এই ইস্যুটা, এই শিল্পী বয়কট ইস্যুটা কিন্তু একদিক থেকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন বলছি এই কথা বলবো, কিন্তু তার আগে প্রতিবেদন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি না? এটা দলের একাধিক গ্রুপে এই বিষয়ে সার্কুলার আমি দেখেছি, একাধিক গ্রুপে রয়েছে এবং দলের নির্দেশ বলে রয়েছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামা শিল্পীদের একাংশকে বয়কটের ডাক ঘিরে তৃণমূলের অন্দরে বিভাজন স্পষ্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত চ্যালেঞ্জ করলেন কুণাল ঘোষ। তাহলে কি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনাম তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক? একসময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন যিনি, তিনিই কি এখন অভিষেকের উল্টো শিবিরে? যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেজটায় আরজিকরের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো এই ডিফারেন্সটা কি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের সুর যখন স্পষ্ট আলাদা, তখন অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কুণালের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যার হয়ে লোকসভা ভোটের প্রচারে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গত তিন সাড়ে তিন মাস দিদি তো দিদির মতো রয়েছে, মুক্ত খুলেছিলাম আমি আর কুণাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত, আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে তার সামনে দাঁড়িয়ে স্লোগান তুলব। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বয়কট প্রসঙ্গে কুণাল ঘোষের বক্তব্য খারিজ করে দিয়েছিলেন, তখন কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এনেছিলেন কুণাল ঘোষ। আজ একই কৌশল নিতে দেখা গেল ব্রাত্য বসুকে। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যে আবেগ থেকে বলেছি, একদম ঠিক বলছি। আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা মেনে নেব। পদমর্যাদায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উঁচুতে দলীয়ভাবে, তার মত আমি ঠিক কিনা, আবার কুণাল ঘোষের মত ঠিক কিনা, এইটা বা ভুল কিনা, এটা নিয়ে আমি কোনো উত্তর দিতে পারি না। আমি একটি উত্তরই দিতে পারি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই আমার মত। তৃণমূলের অন্দরে সমীকরণ কি দ্রুত বদলাচ্ছে? শিবিরের মুখ পাল্টাচ্ছে? তৃণমূল কংগ্রেসের মধ্যে মতবিরোধ, তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের মধ্যে অনেক জিনিস নিয়ে এখন চলছে, অনেক জিনিস নিয়ে লড়াই চলছে। এখন শিল্পী নিয়ে চলছে, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের পুলিশ অফিসার রাজশেখরন থেকে শুরু করে আরও অনেককে মমতা বন্দ্যোপাধ্যায় সরিয়ে দিচ্ছেন। কে কার হয়ে কথা বলছেন, সামনে কে আর পেছনে কে? তৃণমূলে একের পর এক ঘটনা ঘিরে এখন এই প্রশ্নই বারবার উঠছে। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। দেখুন, আমরা বিশ্বাস করি যিনি সত্যিকারের শিল্পী, যিনি সত্যি বিবেকের ডাকে প্রতিবাদ করেছেন, বিবেকের ডাকে আরজিকরের ওই ভয়ঙ্কর ঘটনার পর রাস্তায় নেমেছেন, তিনি পাড়ার জলসায় শীতকালে কোন তৃণমূল নেতা বা তৃণমূল নেত্রী ডাকবেন বা দুটো মাচার বরাত ফসকে যাবে সেই ভেবে, সেই ভয়ে নাগরিক প্রতিবাদের আর নামবেন না বা অনুশোচনা করবেন। আবার বলছি, যিনি সত্যিকারের শিল্পী তিনি এটা করবেন না। হ্যাভিং সেড দ্যাট, প্রশ্নটা রাজনীতির। কেন? তার কারণ হচ্ছে শাসক দলের অভ্যন্তরীণ রাজনীতিটা লক্ষ্য করুন। যে সমীরদা আমি মানবে কিনা জানি না, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে গতকাল তার অবস্থান স্পষ্ট করেছেন এবং তিনি যেটাকে দলের অবস্থান মনে করেন সেটা একেবারে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বলেছেন। এই প্রথম, ঐতিহাসিকভাবে এই প্রথম দলের মধ্যে কেউ, কুণাল ঘোষ, কার্যত সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বকে চ্যালেঞ্জ করলেন, বললেন যে উনি ওই সময় ছিলেন না, এই ব্যাপারটা আমাদের সামলাতে হয়েছে এবং আমরা বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো জানি, সম্ভবত এটা মিন করলেন সমীরদা। এই প্রথম, আমি আবার বলছি, রাজনৈতিকভাবে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রায় তৃণমূল রাজনীতিতে ঐতিহাসিক যে দলের ভেতর থেকে কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার পর সেই ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করলেন। দেখো, প্রথম তো আমার মাননীয় কুণালবাবু এবং ব্রাত্যবাবুর, আর উনি ব্রাত্য আমার ছোটো ভাইয়ের মতো, তো দেখে ওদের কথাগুলো শুনে আমার একটা জিনিস মনে পড়লো যে আমরা যখন আর্ট কলেজে পড়তাম, সেখানে কমার্শিয়াল মানে অ্যাপ্লাইড আর্টে আমাদের একটা স্কেল ছিল। স্কেলটা এমনি সোজা, কিন্তু তুমি ওকে যেদিকে বাঁকাবে, ধরো আমার কার্ভিং লাইন করব, আবার একটু অন্যরকম কার্ভ করবো, সেদিকে থাকবে, অর্থাৎ ফ্লেক্সিবল স্কেল। তো এদেরকে আমার তাই মনে হচ্ছে, এরা ঠিক যখন যেইভাবে দরকার ঠিক সেইভাবে ঘুরে যায়।
এই মুহূর্তে এখানে আছে রাজনীতি মাঝ রাতে আজকে রাত্রে কথাই আছে আজকে রাত্রে হাওয়া মরকও নয়, হাওয়া মরক তো দল ছুট হয়, এরা এখন দল ছুট করবে না, এরা হলো ফ্লেক্সিবল স্কেলের রোলটা নেবে। আজকে রাত্রে 1:05 দেখবো হয়তো আবার ওদের যে বিবৃতিটা দিয়ে এটা বদলে গেছে। প্রথম কথা যে অভিষেক বাবু যেটা বলেছেন, আমার সাধারণ সেন্সে আমার মনে হয় উনি একদম সঠিক কথা বলেছেন, যে যারা গেছেন তারা যেতেই পারেন, তার জন্য কেন তাদের সাংস্কৃতিক মঞ্চ থেকে বঞ্চিত করা হবে। উনি কিন্তু আমার মতে, আমি তৃণমূলের কেউ নই, কিচ্ছু নই, হওয়ার কোনো ইচ্ছে নেই, আগেও কোনো দিন ছিলাম না, ভবিষ্যতে হওয়ার চান্স নেই। তাতেও আমি বলছি অভিষেকবাবু যেটা বলেছেন আমার মনে হয় একদম সঠিক কথা বলেছেন। এতদিন পরে ওনার একটা ম্যাচিওর আমি উক্তি শুনলাম। দ্বিতীয় কথা, যেভাবে বলা হলো যে কুণালবাবু বললেন যে উনি আবেগবশত বলেছেন, এবং আবেগবশত কি বলেছেন যে আমরা যখন আরজি করের কাণ্ডটা সামলাচ্ছিলাম তখন তো উনি এখানে ছিলেন না, উনি চোখের অপারেশনের জন্য আমেরিকা গেছিলেন। খুব ভালো কথা, তাহলে তখন কি সারা ভারতবর্ষের তৃণমূলের মানে কেন্দ্রীয় সভাপতি কি উনি ছিলেন? আমার প্রথম প্রশ্ন। যেহেতু কুণালবাবু তাহলে তখন ছিলেন, এবং সবচেয়ে আমার দুঃখ, কুণালবাবু যাই বলুক আমার অতটা খারাপ লাগে না, কারণ আমরা ওনার এত রকম কথা শুনি তো, উনি আমাদের অভ্যস্ত করে দিয়েছেন। না না, এটা কুণাল ঘোষের ব্যক্তিগত কথা নয়, সম্ভবত এটাই এই মুহূর্তে পার্টি লাইন, নয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র নেতা হুবহু এক কথা বলতেন না। হ্যাঁ, আমি কল্যাণ দাই ডাকি, আমি আমার সাথে সুসম্পর্কই, আমি জানি না এটা বলার জন্য ওনার কোনো অসুবিধা হয় কিনা। তো কুণালবাবু এদের নিয়ে আমি চিন্তিত নই, আমি একজন শিল্পী হিসেবে বলছি। আমার যেটা অবাক করলো, ব্রাত্য তো নিজে একজন অসাধারণ পরিচালক নাটকের, অসাধারণ শিল্পী, অসাধারণ অভিনয় করে, সে খালি মন্ত্রী থাকার জন্যে আর কত নিচে নামবে, আর কত নিচে নামবে। আমি গতকালকে দেখছিলাম যে উনি ব্রাত্য শিক্ষামন্ত্রী, সেইখানে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে, এবং সেটা এমনভাবে ও সহ্য করলো, একজন শিল্পী এটা পারে, একজন শিল্পী পারে। আজকে বলছি যখন অর্পিতার নাটক, ওর নাটক ব্যান হয়েছিল, আমরাই তো রাস্তায় নেমেছিলাম, ব্রাত্য নিজেও রাস্তায় নেমেছিল। ব্রাত্য কেন বলতে পারে না যে আমি একজন শিল্পী হিসেবে বলছি, যারা এই আন্দোলনে গেছিলেন তাদের মতবাদ আলাদা হতে পারে ওই ইস্যুতে, কিন্তু তাদেরকে আটকানো উচিত নয়, আমি আশা করেছিলাম। স্পেসিফিক একেবারে উদাহরণে আসবো, কিন্তু তার আগে রাহুল, আমি বলছি একটা গণতান্ত্রিক দেশে শিল্পীরা প্রতিবাদ করবেন, এবং সেই প্রতিবাদ করলে তাদের বয়কটের মুখে পড়তে হবে। আমি মানছি, তুমি এক্ষুনি বলবে এটা সরকারি অনুষ্ঠান না দলীয় অনুষ্ঠান, সরকারি অনুষ্ঠান হলে তো বেআইনি কথা হতো, কিন্তু আমি বলছি বয়কট শব্দটাই তো তুমি মানবে কিনা জানি না, অগণতান্ত্রিক। আমি বলছি কোনো শিল্পী, আবার বলছি, তিনি যদি সত্যিকারের শিল্পী হন তার কোনো দায় নেই শাসকের মন জুগিয়ে চলাটা, তার কারণ শিল্পীর এটা কাজ হতে পারে না। একদিকে তোমরা শাসক দল হিসেবে গর্ব করো যে দেখো এটা পশ্চিমবঙ্গ, কালকে বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতারা বলেছেন যেটা ইউপি বা গুজরাট নয়, এটা পশ্চিমবঙ্গ, এখানে হয়। এদিকে পরিষদীয় রাজনীতিতে আমি বলবো যে হাউস বিলংস টু অপোজিশন, ভারতবর্ষে একমাত্র গণতান্ত্রিক পরিবেশ আছে পশ্চিমবঙ্গে। আর পাশাপাশি শিল্পীরা প্রতিবাদ করেছেন বলে তাদের সেটা দলীয় হতে পারে, সরকারি হলে তো বেআইনি হতো, সেখান থেকে বাদ দেয়া এটা আদৌ বয়কট শব্দটাই তোমার মনে হয় না যেটা অগণতান্ত্রিক? কিসের বয়কট? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অর্থে কথাটা বলেছেন সেটা স্পিরিটটাকে আমি সম্মান করি। কেন বলছি, উনি যেভাবে বলেছেন যে কখনো এটাকে কোনো ভেদাভেদের জায়গা নেই, গণতান্ত্রিক জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকে সোচ্চার হতে পারে, প্রতিবাদ করতে পারে। আমার দ্বিতীয় প্রশ্ন এখানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একই নিঃশ্বাসে বলেছেন যে আরজি করের প্রতিবাদকে, লক্ষ্য করুন শব্দগুলো, আরজি করের প্রতিবাদকে সাধুবাদ জানাচ্ছি। 14 তারিখ রাত দখলের, তৃণমূলের বহু বিতর্কিত বহু সমালোচিত সেই 14 তারিখ রাত দখলের যে ডাক, তাকে সাধুবাদ জানাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আগেও বলছি, আগেও বলেছি, এখনো বলছি। এটাকে তুমি মানো? একদম তাই। তোমার অনুষ্ঠানে এসে আমি নিজেও বলেছি বহুবার যে 14 তারিখ রাত দখলের ডাককে কিন্তু আমিও সমর্থন করতাম, বা বহু জায়গায় বলেছি, অনেকেই সমর্থন করেছেন। কারণ এটার বিরুদ্ধে প্রতিবাদ অনেকেই সমর্থন করেননি, আমি তো করেননি অন্য কথা, কিন্তু কোথাও দাঁড়িয়ে এটা অন্যায় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে বলেছেন আমি তোমাদের সঙ্গে সহযোদ্ধা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ডাক্তারদের কাছে বলেছেন গিয়ে। আমি সেম কথাটা বলছি তোমাকে। পরের জায়গায় দাঁড়িয়ে কুণাল ঘোষ যেটা বলেছেন, এই বাজারে এটা বলার জন্য তোমার নম্বর কাটা যাবে না। আমি শোনো, কুণাল ঘোষ যেটা বলেছেন, লক্ষ্য করো যে উনি কিন্তু সাধারণভাবে প্রত্যেককে বলেননি, এটা দলের আভ্যন্তরীণ জায়গায় দাঁড়িয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তুমি যে শিল্পীর কথা বলছো তাদের শিল্পীর সত্তার যে
কুৎসিত ভাষা আক্রমণ করেছে, যে কুৎসিত তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছে, সেটা শিল্পী সত্তার মধ্যে যায় কিনা আমার জানা নেই। যদি যায়, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যদি কমিটি থাকে তাদের কারণ হচ্ছে, ঠিক লক্ষ্য করো 2011-র আগে সমিতদা, যখন তুমি, ব্রাত্য বসু সবাই শিল্পীদের হয়ে রাস্তায় নামছো, সিঙ্গুর, নন্দীগ্রাম, পরবর্তী সময় একটার পর একটা প্রতিবাদ হচ্ছে, তখনও তোমাদের বলা হতো যে কুৎসিত ভাষায় তোমরা বামফ্রন্ট সরকারকে আক্রমণ করছো। শুধু তাই নয়, আমাদেরকে তখন আমাদের আমি একাধিক উদাহরণ দেব, আমাদের অবস্থাটা ভাবো। তোমার ভাষা খারাপ আমি জানি না সুমিত, আমি শুনি করতে। রাহুল ভালো ছেলে, রাহুলকে আমি কিছু বলছি না। তো আমাদের অবস্থাটা তুমি ভাবো যে তখন এই বামফ্রন্ট সেই সময়টা ন্যাচারালি ওদের ভালো লাগতো না। আমার এখনও মনে আছে একজন মিনিস্টার বামফ্রন্টের, আমি নামটা বলতে চাইছি না যেহেতু নেই এখানে, উনি বললেন এই সমস্ত ইন্টেলেকচুয়াল কোথায় তৈরি হয়, সব কালীঘাটে। এখন ঠিক যারা আমাদের সাথে ছিল তাদের অধিকাংশই আমি বলবো 98%, হয়তো আমরা বোকা 2% এখনও রয়ে গেছি বাইরে, যে আমরা ওটার সাথে গায়ে মেলাতে পারিনি। তো যাই হোক, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু সেই লোকগুলো আবার একই কথা এখন তারা বলছে। এরা কারা? তুমি ভাবো, ব্রাত্য বসুর মতো একজন ইন্টেলিজেন্ট লোক এবং ইন্টেলেকচুয়াল, নট অনলি ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল, সে যখন বলছে, আজকে আমি দেখছিলাম আমি একটা প্রতিবেদনে, আমার এক বন্ধু দেখাচ্ছিল, সেখানেও বলছে এই যে পুরস্কার ছেড়েছে, প্রথম কথা পুরস্কারটা দিয়েছে গভর্নমেন্ট, পুরস্কার যারা ছেড়েছে তারা তো পুরস্কারটা ফিরিয়ে দিলেন। ব্রাত্য বসু বলছেন তারা কি টাকাটা ফেরত দিয়েছে? একজন মিনিস্টার, একজন কালচারাল লোক এই কথাটা বলতে পারেন যে তারা কি টাকাটা ফেরত দিয়েছেন? কতটা মানসিক অবক্ষয় হয়েছে, না হলে ব্রাত্য বসুর কাছে এই ধরনের উক্তি আমাদের শুনতে হতো না। হ্যাঁ, আমি একটা জায়গায় একমত যে পশ্চিমবঙ্গের বাংলা ভাষার সেরা নাট্যকারদের তালিকা হলে 1 থেকে 3-এর মধ্যে ব্রাত্য বসু এনি ডে, তিনি যে পদে থাকুন, দলে থাকুন না থাকুন, মন্ত্রী থাকুন না থাকুন, থাকবেন। কিন্তু আমার বক্তব্য যে ব্রাত্য নিজেও তো এটা শিকার হয়েছিলেন। উইঙ্কেল টুইঙ্কেল কত জায়গা থেকে প্রথমে বায়না করে তারপর বাতিল হয়েছিল। আমি আসবো, কিন্তু তার আগে যে যারা এর ভিকটিম, অর্থাৎ যারা লক্ষ্য, তারা কি বলছেন? অন্য শিল্পীরা, যারা কৃতি শিল্পী আছেন আমাদের এই বাংলার, অপর্ণা সেনরা, তারা কি বলছেন আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে এই বয়কটের ডাক নিয়ে? তারা কি বলছেন দেখাবো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামা শিল্পীদের বয়কটের ডাক ঘিরে তৃণমূলের অন্দরেই এখন স্পষ্ট বিভাজন। আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি। আমি তো বলেছিলাম যে 14ই আগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন, কেউ সমর্থন করুক আর না করুক, আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম। আর আমি আজও একই কথা বলছি, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে। এই কয়েকজনকে কোনো অবস্থায় তৃণমূল আয়োজিত কোনো নেতা মন্ত্রীর মঞ্চে এদের তৃণমূল কর্মীরা দেখতে চান না এবং দেখতে পাবেন না। যদি কেউ জোর করে তোলেন, আমাদের সাধারণ সমর্থক কর্মীরা হাততালি দিয়ে তাদের মঞ্চ থেকে নামিয়ে দেবেন। এই আবহে একে একে মুখ খুলছেন শিল্পীরা, যাদের দেখা গেছে আরজিকর কাণ্ডে পথে নেমে প্রতিবাদ করতে, আন্দোলন করতে, সরকারের বিরুদ্ধে সরব হতে। আমার মনে হয় গণতান্ত্রিক দেশে বয়কট জিনিসটাই হওয়া উচিত নয়। পার্টির ডিসিশন হয়, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু পার্টির মধ্যেই তো সকলে একমত নন। অভিষেক একরকম বলছেন, অন্যরা একরকম বলছেন, তাহলে তো পার্টির মধ্যে সকলে যখন একমত নন, তাহলে এটা কোনো মানেই হয় না। আর ব্যাপারটা তো অগণতান্ত্রিক, কারণ গণতান্ত্রিক দেশে সকলেরই প্রতিবাদ করার অধিকার আছে। আন্দোলনটা উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। আমাদের কোনো দলীয় রাজনৈতিক মুনাফা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো কখনো তো ওনার মুখ থেকে শুনিনি যে উনি বলেছেন যে যে আমরা যে আন্দোলন করছি সে আন্দোলনটা সেটা বন্ধ করে দেওয়া উচিত। আমার যবে মনে হবে যে অন্যায়ের পাহাড় জমেছে এবং তার জন্য প্রতিবাদ করা দরকার, তার জন্য রাস্তায় নামা দরকার, আমি নামবো। তাতে ওনারা ওদের দলীয় স্টেজে আমাকে ডাকলো কি না ডাকলো আমার বয়ে গেল। চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার চেয়ে প্রতিবাদে সরব হয় নাগরিক সমাজ। এই আবহেই শিল্পীদের বয়কটের ডাক দিয়ে কুণাল ঘোষের করা এই পোস্ট উস্কে দিয়েছে বিতর্ক। গণতন্ত্রে ডিকটেটরশিপের খেলা চলছে, হিটলারই খেলা চলছে আর কি। শিল্পীকে এবং তার শৈল্পিক দিকটাকে, এটাকে তো গলা টিপে মেরে ফেলা হয়। যদি গলা টিপে মেরে ফেলা হয়, তাহলে সেই শহর বা সেই রাজ্যের কি হতে পারে সেটা আমার বলার অপেক্ষা রাখে না। আমার শিলিগুড়ির শো ক্যান্সেল হয়েছে, আমার কুচবিহারের শো ক্যান্সেল হয়েছে, আমার কলকাতার ওপেনিং ক্যান্সেল হয়েছে, আমার
মোবাইলে মেসেজ রয়েছে, হোয়াটসঅ্যাপে, যে দিদি রাজনৈতিক কারণে আপনাকে আনতে পারছি না, ক্ষমা করে দেবেন দিদি, পাশে থাকবেন। এটা কি ধরনের থ্রেট কালচার? বাস্কেট ফুল ভালো অ্যাপেলের মধ্যে একটা পচা অ্যাপেল থাকলে বাকি অ্যাপেলগুলো পচে যায়। আই বিলিভ ইন মাই চিফ মিনিস্টার এন্ড আই বিলিভ ইন অভিষেক এন্ড আই ডোন্ট থিঙ্ক যে ওরা কেউ এমার্জেন্সিকে সাপোর্ট করবে। দলে অনেক রকম লোক থাকে, তারা বলে নানান কথা। কেউ একজন বলেছে যে না আমি রাস্তায় হাঁটতে চাই কারণ একটি মেয়ের সঙ্গে অন্যায় হয়েছে বলে, সেইটা কেউ করেছে বলে তার কাজ চলে যাবে, এটা হতে পারে না। যদিও উল্টো পথে হেঁটে শিল্পীদের একাংশকে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূলপন্থী বিদ্বজ্জন সুবোধ সরকার। মুখ্যমন্ত্রী যেটা বলবেন সংস্কৃতি বিষয়, সেটা আমার কাছে চূড়ান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে একটা বহুস্বরের ধারণা তৈরি হয়, সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি। যারা কুৎসা করেছে, যারা খারাপ কথা বলেছে, নোংরা ভাষায় বলেছে, তারা এসে মঞ্চে মাইক চাইছেন, এবং যারা এখন মঞ্চে উঠতে চাইছে এদেরকে হয়তো উনি জানেন না। ব্রাত্য বসু, যিনি শুধু মন্ত্রী নন, একাধারে নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, পরিচালকও, সেই তিনিও পরোক্ষে শিল্পীদের একাংশকে খোঁচা দিয়েছেন। আমার দল একমাত্র দল যারা বিজেপি ক্ষমতায় আসার পর আমার দল কালিন্দী প্রাপ্তজন তারা কেন্দ্রীয় সরকারের গ্রান্ট এবং বেশ বড় অঙ্কের গ্রান্ট 19+1 20টা গ্রান্ট একসঙ্গে প্রত্যাখ্যান করে। আমি সরকারের বিরোধিতা করব, আবার সেই সরকারের থেকেই সহ চাইতে যাব, সেই সরকারের থেকে অনুদান আশা করব, এইটা হতে পারে না। শিল্পী বয়কটের ডাক নিয়ে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ বিপরীত অবস্থানে অনড় থেকে কুণাল ঘোষ তাকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন এবং কুণাল ঘোষের পাশে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা দাঁড়িয়ে পড়লেন, তাতে তৃণমূলের ভরকেন্দ্র ঘিরে জল্পনা আরও জোরালো হলো। কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদেব ভট্টাচার্য ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শতরূপের কাছে আসবো এবং বলবো, মনে করিয়ে দেবো শতরূপকে যে এই জিনিস বামফ্রন্ট আমলে কিন্তু এই বয়কট শব্দটা একাধিক ক্ষেত্রে দেখেছি। ব্রাত্য বসুর একাধিক নাটকের ক্ষেত্রে দেখেছি। আমার অনুষ্ঠান চলছিল 2011 সালের মার্চ মাসে হুগলির বাঁশবেড়িয়ায় পশু খামার, সেই নাটকটার, অর্পিতা ঘোষের নাটক, শো বন্ধ করে দেয়া হলো এবং ওখানকার স্থানীয় সিপিএম সাংসদ রূপচাঁদ পাল তিনি বন্ধ করে দিয়েছিলেন। সে নিয়ে আমরা আলোচনা করছিলাম। বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠান দেখেন, সরাসরি সাংসদকে ফোন করেন এবং বলেন যে এটা একেবারে উইথড্র করুন। তিনি শুধু ফোন করে নাটকটা আবার দেখানো হয়েছিল, সসম্মানে দেখানো হয়েছিল তা নয়, রূপচাঁদ পাল এবিপি আনন্দে ফোন করে এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে তার ফোন ইন দিয়ে বলেন যে পুরো জিনিসটা ভুল বোঝাবুঝি ইত্যাদি ইত্যাদি, নাটকের বিরুদ্ধে, তার কন্টেন্ট নিয়ে, রাজনৈতিক কন্টেন্ট নিয়ে তার আপত্তি নেই। অর্থাৎ জিনিসটা হয়েছিল। এবং এই ধরনের একাধিক, এই ধরুন সিঙ্গুর নন্দীগ্রামের যখন কৃতি মানুষদের আন্দোলন একেবারে তুঙ্গে, রাজ্যের এক মন্ত্রী, আমি তার নাম করতে চাই না, একেবারে পরিষ্কার অন ক্যামেরা বললেন যে কোন কোন শিল্পী সরকারের কাছ থেকে কোন সুবিধে, কোন জমি ইত্যাদি নিয়েছেন। তারপর সম্ভবত শোনা যায়, শতরূপ ভালো বলতে পারবে, তৎকালীন মুখ্যমন্ত্রী নাকি বলেছিলেন যে এই অ্যাপ্রোচ ঠিক নয়। তারপর তিনি সেই একটা ইন্টারভিউ দিয়েছিলেন, তারপরে সেই বক্তব্য থেকে সরে এসেছিলেন। আমার এই দ্বিতীয় ঘটনাটা আমার জানা নেই। তুমি পশু খামারের যে ঘটনাটা বললে, অর্থাৎ কি দেখা যাচ্ছে, তখন বুদ্ধদেব ভট্টাচার্য এনশিওর করেছিলেন যেন নাটকটি হয়, আর এখন যারা বয়কট করতে চাইছে তারা আজকের মুখ্যমন্ত্রীকে সাক্ষী গোপাল দাঁড় করিয়ে বলছে ও অভিষেক যা বলে বলুক, মমতা ব্যানার্জির সাথে আমরা বুঝে নেব, এদেরকে বয়কট করাই হবে। এটা হচ্ছে তফাৎটা। আমি কতগুলো কথা বলছি সন্ধ্যা, কাইন্ডলি সময় দিও। প্রথম কথা হচ্ছে, আজ থেকে 7 মাস আগে যে 7 লাখ ভোটে মানুষ খুন করে জিতেছে ভোটে, তার কাছ থেকে একটা বিবৃতি শুনে তাকে গণতন্ত্রের পরাকাষ্ঠা এখন ভাবতে পারবো না। কিন্তু যেটাকে নিয়ে যে আলোচনা হচ্ছে, প্রথম কথা, কোনো শিল্পীকে আরজিকর আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমন কোনো খারাপ কথা বলতে শুনিনি যা কিনা একসময় কুণাল ঘোষকে বলতে শুনেছিলাম। 2, তারা আন্দোলন করেছিল ধর্ষককে গালাগাল দিয়ে, মুখ্যমন্ত্রীকে গালাগাল দিয়ে নয়, কি তৃণমূল সরকারকে গালাগাল দিয়ে নয়। তৃণমূলের এতজন নেতা মিলে এখন মিডিয়ার সামনে ঘোষণা করছে ধর্ষককে গালাগাল দেওয়া মানেই তৃণমূলকে গালাগাল দেওয়া। এর জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। যে দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি চাই তোমরা একটুখানি ভেবে দেখো। প্রথম কথা হচ্ছে, যে অনুষ্ঠানটাকে বাতিল করা নিয়ে এই গোটা আলোচনা শুরু, দেখাও ওটা কোথায় আছে। সরকারি অনুষ্ঠান তো নয় তো বটেই, কোথায় আছে ওটা? তৃণমূলের দলীয় অনুষ্ঠান হচ্ছে তো একটা ক্লাব, একটা সামাজিক সংগঠনের নামে। কেন আমি কথাটা বলছি? আজকে বাংলার ক্লাব, পুজো কমিটি, কলেজের ফেস্ট, বিভিন্ন স্কুলের অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম থেকে শুরু করে সমস্ত সামাজিক পরিসর প্রথমে তৃণমূল দখল করবে,
তারপরে তৃণমূলের দলীয় প্রোগ্রামে ওরা ডাকবে না তৃণমূল বিরোধী শিল্পীকে, এর মধ্যে আমি কোনো অন্যায় দেখি না। কালকে সিপিআইএমেরও কোনো দলীয় প্রোগ্রামে কোনো সিপিএম বিরোধী কাউকে হয়তো ডাকা হবে না। আমি কাইন্ডলি শেষ করি, তোমার শেষ করতে সুবিধা হবে শতরূপ। সেটা হচ্ছে যে এসএফআই যখন মানে বামফ্রন্ট সরকার স্বমহিমায়, তখন এসএফআই নির্ধারিত করতো যে কলেজের ফাংশনে, কলেজ পরিচালন সমিতির মানে কলেজের যে রিউনিয়ন ইত্যাদি ইত্যাদি কলেজের অনুষ্ঠানে কে যাবে, এটা চিরকাল হয়ে আসছে এবং আমি তোমাকে এবং সেটা রাজনীতিগতভাবে ঠিক হতো। এবার তুমি আমার কথাটা শোনো, আমি তোমাকে এটা জানাতে পেরে খুশি যে কনোরিয়া জুট মিল নিয়ে বামফ্রন্টের বাব্যাবান্ত করা কবির সুমনের গান আমি প্রথম শুনি এসএফআই এর অর্গানাইজ করা ফেস্টেই। এরকম আমি একটার পর একটা উদাহরণ দিয়ে দিতে পারি। আমি বলছি কবির সুমন থেকে নচিকেতা একাধিক উদাহরণ এটাও দেবে যে কিভাবে তাদের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়, কমে যায় বা শেষ মুহূর্তে বাতিল হয়। উদাহরণ কেন, সরকার পাল্টানোর আগে অবধি উনি নিজেকে বামপন্থী বা সিপিএম সমর্থক বলে দাবি করতেন। সেটা তো আমি আজকের কথাটা প্লিজ আমি কথাটা শেষ করি, বেশি সময় নেব না, শেষ করি। আমি এইটা বলছি, যাবতীয় সামাজিক পরিসর প্রথমে এরা দখল করবে, তারপরে তৃণমূলের দলীয় স্বার্থের বিরুদ্ধে যে যাবে সে পাড়ার ক্লাবের হোল নাইট ফাংশন থেকে শুরু করে কলেজের ফেস্ট কোথাও করতে পারবে না, ভাতে মারবো। এইটা সামাজিক পরিসরকে কিরম দখল। এবং আমার শেষ কথা সুমনদা, আজকে যদি এটা তৃণমূলের বক্তব্য হয় তাহলে ভাই 3 মাস আগে কাঞ্চন মল্লিক কি খারাপ কথা বলেছিল, তখন নেকাষষ্ঠীর মধ্যে এরা সবাই বললো না না কাঞ্চনের বক্তব্য আমাদের দল, প্লিজ আমি শেষ করি, প্লিজ আমি শেষ করি, না না আমি শেষ করি, আমি ইন্টারপ্রেট না হলে অনেক শেষ করে ফেলতাম। আমি এইটা বলছি, এইটা ভেবে দেখার দরকার আছে, তখন যেহেতু আরজি করের আন্দোলনটা রাস্তা উত্তাল করছে এবং তখনও বাই ইলেকশন হয়নি, তৃণমূল 6টা সিটে জেতেনি, অতএব তখন ওরা মানুষের প্রতিবাদকে সম্মান করছে। কাঞ্চন মল্লিক যখন তৃণমূলের আসল মনের কথাটা মুখ ফসকে বলেও ফেলেছিল, 5 জন গিয়ে তাকে থামালো, না 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 ওটা ওর কথা, ওটা আমাদের কথা নয়। আর এখন যখন তৃণমূল বুঝে গেছে এরপরও আমরা ভোটে জিততে পারি এবং আন্দোলন স্থিমিত হয়ে গেছে, এখন ওরা ওদের দাঁত নখ বার করছে। সেদিন কাঞ্চন মল্লিক যা বলেছিল ওইটাই তৃণমূলের আসল কথা। রাহুলের কাছে যাব, শুধু একটাই শতরূপকে বলবো যে সামাজিক পরিসরে রাজনৈতিক দলের ঢোকা এটা কিন্তু একেবারে বামেদের বামপন্থীদের সময় সুমনদা আমি 100 বার হয়েছে। পাড়ার ক্লাব থেকে শুরু করে পুজো কমিটি সিপিএম চালাতো না, যে দাম্পত্য কলহ পাড়ার ক্লাব পুজো কমিটি, না না সুমনদা আমি সামাজিক পরিসরে না না এই ঢোকা ঢুকেছিল, এখন সেটা তো ভাবতেও পারবে না। এখন ওই রোলটা তৃণমূল নিয়েছে এবং তৃণমূল আরো বাড়িয়েছে। মানে আমি বলছি প্রজাপতি সিনেমা, তাতে দেব প্রডিউসার, দেব নায়ক, দেবের সঙ্গে মিঠুন চক্রবর্তী আছে বলে নন্দনে হল পায়নি। এটা তৃণমূলের ভেতর থেকে অভিযোগ উঠেছিল। দেখো এই যে কথাটা উঠলো যে এখানে দাঁড়িয়ে যে নাগরিক সমাজ যে প্রতিবাদ করেছিল তাতে কোনো আপত্তি নেই আমাদের। আমাকে মাঝখানে বলিনি শোন, অ্যানিমেলস ফার্ম বা পশুর খামার যে বলছো তুমি, সেখানে বুদ্ধবাবুকে নিয়ে নিশ্চয়ই কোনো কটূক্তি বা গালাগাল করা হয়নি, তার ব্যক্তিগত পরিসরে তাকে কোনো কথা বলা হয়নি। এটা একটা শো ছিল। লিস্টটা দিয়েছো, তারা কোন ব্যক্তিগতভাবে কাকে গালাগালি করেছে নামে বহু জায়গায় দেখাও, আমি তো চ্যালেঞ্জ করছি, তুমি একটা দেখাও যে এই ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিল, কেন মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ দাবি করা হয়েছিল, কেন তার নামে বিভিন্ন সময় ট্রোল করা হয়েছে, প্রত্যেকটা সময় তো কারা এই একই আমি 2011 আগে সিপিএম এই একই কথা বলতো। নাগরিক কমিটি থেকে আরম্ভ করে প্রত্যেক জায়গায় সমাজের আমি তোমার সাথে একমত। একজন গায়ক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, বেগম পিসি বলেছিলেন, চোর বলেছিলেন। তিনি এখন সব সরকারি অনুষ্ঠানে গান গান, বাবুল সুপ্রিয়। আমি নাগরিক সমাজের কথা বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট কি বলছে সেটা দেখান। 9 সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট নিয়ে ঝড় এবং ডাক্তার ফোরাম বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জন্য ওনাকে ক্ষমা চাইতে হবে। তাহলে কুণাল ঘোষ যে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না, এটা সচরাচর একটা মিথ্যে কথা বলা হচ্ছে। দেখুন সুমনদা, এটা র্যাঙ্ক অ্যান্ড ফাইল আমাদের স্বীকার অস্বীকার করতে হবে। কিছু লোক থাকে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে যারা এরকম ধরনের কাণ্ড করে থাকেন। আমি একদম পেছনে ফিরে যাচ্ছি। 1982 সাল 30শে এপ্রিল বিজন সেতু আনন্দমার্গী হত্যাকাণ্ড ঘটল। খুব সম্ভবত যদি ভুল না করে থাকি 1 তারিখ নয় 2 তারিখ অথবা 3 তারিখ দেশপ্রিয় পার্ক থেকে নিয়ে বিজন সেতু অবধি মিছিল ডাকলেন বুদ্ধিজীবী বিদ্বজন সমাজ তৎকালীন। সেখানে উপস্থিত থাকবেন অন্নদা শঙ্কর রায়। সম্পূর্ণ দেশপ্রিয় পার্কে এসে কিন্তু বামফ্রন্টের সময় পুলিশ আটকে দিল, মিছিল হতে দিল না। প্রমোদ দাশগুপ্ত বক্তব্য রাখলেন, এদের বুদ্ধিজীবী বলতে আমাদের ঘেন্না করে। তো এ ধরনের কথা এটা 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 হয়েছে, এটা হয়নি, এটা অস্বীকার করার জায়গা নেই। প্রতিবাদী শিল্পীদের উপর এসছে।
আমি যদি তোমার রাজনৈতিকভাবে বিরোধিতা করি, তোমার আমার প্রতি বিরোধিতা রাজনৈতিকভাবেই হবে, কিন্তু সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে তুমি কি আমাকে ভাতে মারবে? আজকে আমি তোমায় বলছি, আমি কেন বলছি, আজকে ব্রাত্যদার যে কথাটা বিমল স্যার মানে আমাদের বিশ্বনাথ স্যার বললেন, আমি সেটাকে রিপিট করতে চাই না। সত্যি সত্যি ব্রাত্য বসুর মতো গুণী শিল্পী তো খুব কম আছে। সত্যি আমিও একই রকম ভাবে আহত হয়েছিলাম। ব্রাত্য বসু যখন তোমার স্টুডিওতে বসে, আজকে বলছে যে সরকারি অনুষ্ঠানে কেন এদেরকে ডাকা হবে, ব্রাত্য বসু যখন তোমার স্টুডিওতে বসে দিনের পর দিন বামফ্রন্ট সরকারের বিরোধিতা করেছেন, তখন নিজের যোগ্যতায় সরকারি কলেজের প্রফেসর হিসেবে উনি মাইনে পাননি এবং বেশ করেছেন, মাইনে পেয়েছেন, মাইনে নিয়েছেন, এটা ওনার অধিকার। তেমনি যে কেউ তো ভিক্ষা করছে না, যে প্রফেশনালি গান গাইছে, ইভেন সরকারি প্রোগ্রামে রেমুনারেশন তো তার উপার্জন, যেমন ব্রাত্য বসু প্রফেসরের মাইনেটা উপার্জন। ব্রাত্য যদি শিল্পীর সত্তা থেকে বলে ও তো রাজনীতি করছে, তো শিল্পী সত্তা বাড়ি বেড়ে রাজনীতি, যারা রাজনীতি কথা বলে না, যারা নিউট্রাল কথা বলে, শিল্পীদের ওপর এই মানে আমি বলছি রাজনীতির গ্রাস, রাজনীতির করাল গ্রাস বললে আরো ভালো হতো। এইটা কিন্তু এখন হয়েছে, এর আগে শতরূপ যতই অস্বীকার করুক এই প্রবণতা ছিল, এখন সেটা একটা মারাত্মক চেহারা নিচ্ছে। যেটা রাহুল মানতে চাইছে না সেটা হচ্ছে এই হেজিমনি, কার্যত শিল্পীদের পরিষ্কার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়া যে তুমি যদি রাস্তায় নামো, প্রতিবাদের একটি বাক্য বলো, তোমার ধোপানাপিত বন্ধ করব, তোমার রোজগার বন্ধ করব। শুনুন, আমি 4টে সেন্টেন্স শুধু বলবো। একটা হলো যে রাজনীতিতে না আমি সর্বস্ব, আর মানে আর সব মিথ্যে। মানে যতক্ষণ পর্যন্ত আমার রাজনীতির স্বার্থ আছে আমি তোমাকে অনুসরণ করব। এই কুণাল ঘোষ থেকে শুরু করে ব্রাত্য বসু, এরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠতে বসতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করতো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কিছু ভাবতো না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করছে, কুণাল ঘোষ অস্বীকার করছে, ব্রাত্য বসু অস্বীকার করছে। মানে আমি অবাক হয়ে যাই যে মানে গিরগিটির থেকেও মানে আরও বেশি রং বদল এরা করতে পারে। এবং আমি সর্বস্ব রাজনীতি, আমি বলছি যেহেতু ভরকেন্দ্রটা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে মমতার কাছে গেছে, ফলে মমতাকে কাছে আরও কত আসতে হবে, তার কাছে মার্কস করতে হবে। আপনি আমি বলুন, একটা সাধারণ সম্পাদক, মানে আমি তো মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 6 মাসের মধ্যে সবচেয়ে ভালো কথা গতকাল বলেছে, আমি ওর প্রশংসা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন যে কেন এরকম ডিসক্রিমিনেশন হবে, তারপরে ডিরেক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফাই করে যেভাবে আজকে বক্তব্য একের পর এক নেতা দিলেন, তাতে খুব পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে যে দ্বন্দ্ব, সেখানে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মার্কস বাড়াতে এই ধরনের মন্তব্য করছেন। তা কেন বলছেন? আমি দ্বিতীয় সম্ভাবনা আপনাকে বলছি যে কুণাল ঘোষ যেটা বলছেন কালকের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পর আজকে যেটা বললেন বা কালকে যে ক্ল্যারিফিকেশন দিলেন, তার মধ্যে তিনি মূল পার্টি লাইন কি, পার্টি কি চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন, এটা আমি তথ্যের ভিত্তিতে বলছি না, আমি অনুমানের ভিত্তিতে বলছি, তিনি বুঝে নিয়েছেন। দুটো প্রশ্ন, অফিশিয়াল লাইন এখন কুণাল ঘোষের লাইন, আমার তো তাই মনে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফাই দুইভাবে করা হয়েছে। একটা হলো এই এন্টার এপিসোডে উনি জানেন না, মানে আমি ভাবতে পারি না যে জেনারেল সেক্রেটারি জানেন না এই কথাটা উনি বলতে পারেন। দ্বিতীয় যেটা, সেটা হলো যে মানে যদিও করে থাকে সেটা আবার প্রকাশ্যে এনে সেটাকে এস্টাবলিশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে নিচু করলেন, এটা আমি অবাক হয়ে যাই। কারণ ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি চলে, মমতার কাছে ক্ষমতা, সুতরাং সবাই মমতার পন্থী হয়ে গেছে। না না, তা না, একটা বাক্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশ্বনাথ দা, সেটা হচ্ছে উনি ছিলেন না, আমাদের সামলাতে হয়েছে। একেবারে পরিষ্কার বুঝিয়ে দিলেন যে আরজি করের কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা লিমিটেড, এর থেকে পরিষ্কার করে কিছু বলা যায় না। এক্স্যাক্ট তাই, তার মানে পরিষ্কার ডিফাই করা। আমরা তো দেখেছি অভিষেক টুইট করা থেকে শুরু করে সবকিছু। আমি এইবার এই বক্তব্যের বাইরে আমি 3টে শুধু সেন্টেন্স বলবো সুমনদা। একটা হলো ব্রাত্যর ভিডিওটা আমি দেখলাম, সেখানে ব্রাত্য প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে মানে সরকারের বিরোধিতা করব আবার সরকারের হল পাবো, এটা হতে পারে না। মানে আমার প্রশ্ন হচ্ছে রাইট টু রেজিস্ট্যান্সটাই তো, অর্থাৎ সরকারের বিরোধিতা করাটাই তো গণতন্ত্র। মানে আমরা চীন নই, তার কারণ হলো আমরা একটা গণতান্ত্রিক ফ্রেমে থাকি। আমরা মানে আমাদের মৌলিক অধিকার সুপ্রিম কোর্টের রায় অনুসারে রাইট টু অপোজ। আমার মৌলিক অধিকার হলো সরকারকে অপোজ করে এবং সরকারের ট্যাক্স পেয়ার কেন বলছেন? শিল্পীরা প্রতিবাদ করবেন না তো কে করবে? আমি আপনাকে বলছি, এটা কিন্তু ক্ষমতার যে ভয়ঙ্কর ধরনের আস্ফলন, এই আস্ফলন যদি শেষ করতে হয় তাহলে আমি বলবো যে আমি জাস্ট একটা লাইন বলবো। আপনার নচিকেতার গানের লাস্ট লাইনটা বৃদ্ধাশ্রমে মনে আছে, মুখোমুখি আমি খোকা বৃদ্ধাশ্রম, মানে যেদিন বিরোধী হবে না
সেদিনরা বুঝবে যে বিরোধীর এই দুস্থ শিল্পীদের জন্য বলো তুমি বঙ্গভূষণ থেকে বঙ্গরত্ন যাদের কথা বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। না, তার মানে তুমি বলছো যে তুমি বলছো ওই দুস্থ শিল্পীদের কেনা হয়েছে, আজকে দাঁড়িয়ে তুলসী কেনা স্ত্রীকে ভিক্ষে করতে হয়েছে বামে দাঁড়িয়ে। তুমি বামে সমালোচনা করো, অসুবিধা নেই, কিন্তু তুমি প্রাইজ দিয়েছো বলে আজকের ঘটনার পরে শিল্পীরা রাস্তায় নামবে না। পিসি সরকার জুনিয়র অন এয়ার বলছি, পিসি সরকার জুনিয়র পশ্চিমবঙ্গে কোথাও হল পান না শো করার জন্য, তাকে হল দেওয়া হয় না, কারণ তিনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি বিজেপির সঙ্গে আছেন, সেই কারণে আপনারা দেন না। আমি একটা কথা বলছি শোনো, প্রশ্নটা দল এবং সরকার। ধরো কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল যখন বামফ্রন্ট সরকারের সময় হয়েছে, এরকম কি হয়েছে যে মৃণাল সেনকে আমন্ত্রণ করা হয়েছে, তপন সিনহা যে কদিন বেঁচে ছিলেন ওনাকে করা হয়নি? তো আমি কেন বলছি সৌমিত্র চট্টোপাধ্যায়কে কিন্তু আমন্ত্রণ করা হতো না, তোমাকে ইন্টারভিউ তাকিব করে বলেছিলেন, পরে আমার কাছে একটা কার্ড এসেছিল, অপমানজনকভাবে হয়েছিল। মিঠুন চক্রবর্তী যে কদিন তৃণমূলে ছিলেন আমন্ত্রণ পেতেন, যেদিন উনি বিজেপিতে গেলেন, নিঃসন্দেহে ওনার মতো এত বড় একজন অভিনেতা তো খুব কম আছে, বাংলা থেকে কম জন্মেছে, ওনাকে আমন্ত্রণ করা হয় না। আমি বলছি সরকারের উদাহরণ দিই, দুটো উদাহরণ আমায় দিতেই হবে। না না, তোমার শেষ করার আগেই দিতে হবে। সৌমিত্র বাবুর কথা বলে তুমি বেরিয়ে যেতে পারবে না। সৌমিত্র বাবুর সঙ্গে চাই না আমি তো, হ্যাঁ, সৌমিত্র বাবু পরবর্তীকালে এই সরকারের সম্মান নিয়েছেন। তার এক সেকেন্ড, তার পরিবারের একজন অসুস্থ হলে সমস্ত তার চিকিৎসা ইত্যাদি সব এই রাজ্য সরকার করেছে। দুই, দিদির কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে খুব কৃতজ্ঞ। আমার বাবাকে এত যত্ন করে, এত ভালোবেসে, এত সম্মান দিয়ে দেখাশোনা করার জন্য আমরা পুরো পরিবার কোনোদিন ভুলবো না। এটা যে সম্মান ওনার প্রাপ্য ছিল তার থেকেও বেশি দিয়ে এত ভালোবেসে নিজের পরিবারের মতো আমাদের পাশে দাঁড়িয়েছেন। আর আজকের মানে 2024-এর সিপিএম দেখে তুমি প্রাচীন সিপিএম বোঝো না। আমি একটা জিনিস দেখাচ্ছি, পাবলিকলি দেখাচ্ছি, এক সেকেন্ড প্লিজ। না, তুমি হাতটা ছাড়ো। একজন নেতা বয়কট রাজনীতি, তো এখানে তৃণমূল এবং কংগ্রেসের লোক বসেছিলেন, বিরাট নেতা, এমনি খুব ভদ্রলোক মানুষ, পুরো বসলেন, ছাড়ো একটু ছাড়ো, চেয়ারটা ঘোরাতে দাও। হ্যাঁ, পুরো অনুষ্ঠানটা করলেন, আমি আর্কাইভেও দেখাতে পারি, এইভাবে বসে যে বিরোধীদের মুখ দেখবেন না, এটা একদম এটা লাইভ অনুষ্ঠানে হয়েছে। বারবার বলেছেন যে ওদের সঙ্গে আমি যোগ্যই মনে করি না। এই ছিল 2011 সালের প্রতিনিধি। যখন এত কিছু বলা হচ্ছে আমার উত্তর দেওয়ার সুযোগ পাওয়া উচিত। আমি বারবার করে বলছি, কোন সিপিএম এর নেতা যদি তার রাজনৈতিক বিরোধীর মুখ না দেখে থাকেন, বেশ করেছেন দেখেনি, কিন্তু তার মানে এই নয় যে সরকারের টাকা আমি ডিসক্রিমিনেট করব। সরকারের গণতান্ত্রিক পরিবেশ বলতে পারবে না, এটা করা যায় না, এটা আমার প্রশ্ন হচ্ছে, এই মমতা বন্দ্যোপাধ্যায় এই বাত্যবসুরা তো পরিবর্তনের ডাক দিয়েছিল, পরিবর্তন বদলায় বদলের কথা বলেছিল। কোন বদল আপনারা এনেছেন? যেখানে বিরোধীদের সামান্যতম পরিষদ আপনারা বলছেন যে যারা আপনাদের কোন অবস্থা তৈরি করেছেন? আমি বলছি অনেক কথা বলছো তো, আমি সবকিছু এই কারণে বলতে পারবো না, তিনি বেছে নেই, এখন বলা উচিত নয়। যদি কারুর চিকিৎসার খরচা দিয়ে থাকেন, তিনি কোনো একজন, আমি কারোর নাম করে বলছি না, কখন মারা গেছেন আর বাড়ির কালী পুজো শেষ করে কখন তার মৃত্যু ঘোষণা করতে বাধ্য করা হয়েছে পরিবারকে, আমি যে কথাটা বলছি বারবার করে যতবার বলবে তার থেকে জোরের সঙ্গে বলবো, তোমার মাঝখানে কথা বলিনি, রাজনৈতিক ভাবে আমার যে বিরোধিতা করবে তার রাজনৈতিক ভাবে বিরোধিতা করা আমার অধিকার। এক সেকেন্ড, কুণাল ঘোষ যেটা বলেছেন আমি সমর্থন করি, তৃণমূলের প্রোগ্রামে ডাকা হবে না, কিন্তু আমি বলছি সরকারের প্রোগ্রামে ডাকা হবে না, সামাজিক সংগঠন তৃণমূল দখল করে সেখানে এইটা বলতে পারেন না। কুণাল যা বলেছে, কুণাল বেশ করেছে, যাদের নাম বলছো না তাদের লেখা নাটকে এইবারে ফেস্টিভ্যাল কথা বলেনি, দলের কথা বলেছে। না না, আমি সন্তোষের সঙ্গে এই জায়গায় একমত যে সরকারি হল একমাত্র সরকারের তাবেদার, যারা প্রতিবাদ করবে না তারা পাবে।
এটা কোনো নীতি হতে পারে না। বাবুদের এটা বহুবার চূড়ান্ত তার মানে রাহুল, বামপন্থীদের এই ভুলটা থেকে, এই মারাত্মক অপরাধটা থেকে তৃণমূল কংগ্রেস শিখেছে। ব্রাত্য বসু, দেবেশ চট্টোপাধ্যায়, অর্পিতা ঘোষ, মনীষ মিত্র সহ একে বলেন। আমি শতরূপকে পাল্টা চ্যালেঞ্জ করে বলছি, এই একাডেমিতে শো দেয়া হতো না এবং দেয়া হতো উইকডেজ দুপুরবেলা। এই জিনিস দিনের পর দিন আমরা শো করেছি। আরে দূর, এসব হলো না শতরূপ। আমি বলছি ঘোড়ায় হাসবে সিপিএম গণতান্ত্রিক ভাবে, আরে মানুষও হাসবে। তোমরা, আমি বলছি তখন তো তুমি অ্যাক্টিভ পলিটিক্সে ছিলে না। 2011-র আগে সিপিএম, হ্যাঁ খুব ভালো ছিলে, কিন্তু তারা কোনো কিছু করেনি, সমস্ত দায় 2000 পরবর্তী। হ্যাঁ, আমি বলছি যে তোমরা যে স্তরে করেছো, আজকে তৃণমূল স্তরটাকে আরো উপরে নিয়ে গেছে, এছাড়া কিচ্ছু পরিবর্তন হয়। কোথায় তফাৎটা হয়ে যাচ্ছে আমাদের কোথায় তফাৎটা হয়ে যাচ্ছে একাডেমিতে আমি একাডেমির ব্যাপারটা আমি জানি, আমি একাডেমির ব্যাপারটা আমি জানি। না, এটা তফাৎ আছে। ওই যে একটা জোক আছে না রাহুল, জোকটা সেটা হচ্ছে যে ওই স্ট্র দিয়ে ওপরের শটটাকে অক্ষত রেখে দুধটা খাওয়া, এটা সেই রকম। এক সেকেন্ড, যে সিপিএম, এটা আমি বলছি যে অপছন্দের শিল্পীকে বাদ দেওয়াটা ঘোষণা করে হোয়াটসঅ্যাপে টেক্সট করে করতে হতো না, তৃণমূল এইটাকে আরো বেশি করে করে। ভাই প্রোগ্রামটা তো এতগুলো মানুষকে নিয়ে, সবাই একটু বলুক। একাডেমি অফ ফাইন আর্টসে আমি নিজে জানি, যেহেতু আমার ওখানে মানে রেগুলার যাতায়াত ছিল, এখনো আছে। আমার কাছে দেবেশ ওরা কমপ্লেন করতো তখন, দেবেশ, অর্পিতা, ব্রাত্য, আমি বলে দিচ্ছি না যে দিনের পর দিন ওদেরকে হল দেওয়া হতো না, বিশেষ করে ছুটির দিনে দেওয়া হতো না। এটা ঘটনা, শুধু একাডেমি নয়, মধুসূদন মঞ্চ, তাই আমি বলে দিচ্ছি একদম। এটা যেটা নাট্য স্বজনটা ভেঙে গেল কেন আপনি তো জানেন, ওই সময় কাছ থেকে দেখেছিলেন, বলুন না 11 পরে নাট্য স্বজনটা ভাঙলো কেন? আরে ভাই, তুই যখন বলছো তখন তো আমি কিছু বলছি না। না না, আপনাকে বলতে জানতে চাইলাম, বলুন। আমি তো তোমাকে বলছি না, আমি তো বলছি পাবলিক। হ্যাঁ, পাবলিককে একটু বলুন। আর সুমনকে অতি অবশ্যই, যে যেই ঘটনাটার প্রতিবাদে আমরা সেটার প্রতিবাদ করেছিলাম, সঙ্গে তখন এরা ছিল, দেবেশ থেকে আরম্ভ করে সবাই। আজকে সেই ঘটনাটা ঘটছে, আর ভয়ঙ্কর কীভাবে। এখানে তো আমরা দেখলাম যে কজন শিল্পী প্রতিবাদ করতে নেমেছিল আরজিকর কাণ্ডে, আমরা দেখলাম তাদের মুখ, দেখলাম 50 কি 100 জন, আমি ধরে নিচ্ছি চেনা মুখ। তার বাইরে সারা পশ্চিমবাংলায় যে অজস্র অগণিত শিল্পীরা রয়েছেন, যাদের সরকারি একটা স্টেজ পেলে তারা কৃতার্থ হয়ে যায়। কেন? জেলায় জেলায় কৃতার্থ হয়ে যায়। আজকে কোনো উপায় নেই, তারা রেগুলার কমপ্লেন করে, দাদা আমাদের কোনো বলার জায়গা নেই। আমি নাম করছি না সিঙ্গার, আমার যদি সময় দেওয়া হয় কালকে অন্তত 15টা যারা ভালো গান করে নাম আমি এনে দেবো, তাদেরকে মঞ্চতে দেওয়াই হবে না। এই সঙ্গীত মেলা, কিসের সঙ্গীত মেলা? এই তো এখানে মানে যারা মানে কি বলো তোষামত করবে, তারাই ম্যাক্সিমাম পাবে। যারা তাদেরকে দেওয়া হবে কোনো একটা পার্টি, আর যারা তোষামত করবে তাদেরকে দেওয়া হবে রবীন্দ্র সদনের ভেতরে। প্রশ্নটা রাহুল, বামপন্থী বা বামপন্থী এখন তৃণমূল নয়। আমার প্রশ্নটা হচ্ছে, যারা আরজিকরের মতো ঘটনায় রাস্তায় নামলো, তারা কি অপরাধ করেছে? তাদের কোনো অপরাধ করেনি তো। মানে যারা দাঁড়িয়ে কুৎসা করেছে, তৃণমূল কংগ্রেস সরাসরি আক্রমণ করেছে, তারা তো সরকার বিরুদ্ধে প্রতিবাদ করেনি, এই সিস্টেমের প্রতিবাদ করছে। সেই বিচারটা করে। কুণাল ঘোষ যে ভাষায় মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করেছিল, যে ভাষায় বাবলু চুপিয়ে করেছিল, এখানে সাবজেক্টটা তা নয়, বেগম বলেছিল বাবু চুপিয়ে তুমি আমি বলছি আপনাকে, এটা জাস্টিফাই করতে পারবেন না, কালীঘাটের ময়না এটাকে জাস্টিফাই করতে পারবেন না আপনি। আমি বলছি আপনি করে দাঁড়িয়ে যারা এই সিস্টেমের ঠিক আছে, শিল্পীদের যারা উচ্চারণ করছে মমতা যদি অনেক চেঁচামেচি হলো, তো যদি একটু টোন ডাউন করে। দুটো কথা আমি ভুল বলছি কিনা নিশ্চয়ই ভুল বললে আবার ধরিয়ে দেবে। প্রথম কথা হচ্ছে, এই যে ফেসটা আমি যে কারণে সমীরদাকে জিজ্ঞেস করছিলাম, আমি সব কিছু হলো, আমাদের বিরুদ্ধে হাজার সমালোচনা হলো, তারপরে নাট্য স্বজন বলে একটা সংগঠন হলো, ঠিক হলো
হলো যে তৃণমূল গভর্নমেন্ট আসার পরে মোটামুটি তারাই দেখা যাচ্ছে হল অ্যালট করছে। তারপরে এমন হলো তৃণমূলপন্থী সেই নাট্য স্বজনের মধ্যে এ পাচ্ছে ও পাচ্ছে না বলে নাট্য স্বজন ছেড়ে বেরিয়ে এসে তৃণমূলপন্থী কয়েকজন তখন ঠিক করলেন যে আমরা জ্ঞানমঞ্চ ছাড়া কোনো সরকারি, মানে জ্ঞানমঞ্চ তো প্রাইভেট, আমরা সরকারি কোনো হল অ্যাপ্লাই করবো এবং বহু বছর করেননি। দ্বিতীয় কথা আমি বলছি সুমনদা, যেটা তুমি এর আগে বললে আমি সব মেনে নিচ্ছি, তারপরও অত্যুৎসাহে যদি কেউ এটা করেও থাকে বামফ্রন্ট সরকারের সময়, পার্টির মধ্যে কি সরকারের মধ্যে একটা ভয়েস খালি নয়, সর্বোচ্চ নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের ইন্টারভেনশনে সেটাকে আটকানোর চেষ্টা হয়েছিল। আমি উদাহরণটা তো এই জন্যই দিলাম যে একটা চেকস এন্ড ব্যালেন্স ছিল, আজকে সেই ছিল বলে এই অনুষ্ঠান যখন সম্প্রচারিত হচ্ছে তখন মুখ্যমন্ত্রীর ফোনে যিনি ব্যান করেছিলেন তাকে ফোন করে কার্যত ঘুরিয়ে ক্ষমা চাইতে হয়েছিল। এটা তো অস্বীকার করছি না, কিন্তু তার মধ্যে তুমি বলছো যে গণতান্ত্রিক চূড়ান্ত গণতান্ত্রিক পরিবেশ ছিল, সবাইকে একাডেমি দেওয়া হতো, এটা মানে তথ্যের অপলা। আমি কোনো কিছু কখনো চূড়ান্ত সুপারলেটিভ সেন্সে বলি না, কিন্তু আমি এইটা বলছি খালি তখন ছিল না, খালি তাই নয় যেটা স্যার বলছেন, বরং আজকের মুখ্যমন্ত্রীকে যখন দলেরই একজন নেতা বলছেন যে এইটা আমরা করব না, তখন আজকের মুখ্যমন্ত্রীকে শিল্ড হিসেবে দেখানো হচ্ছে যে না না ওনার সঙ্গে আমরা বুঝে নেবো, আমরা এটা করব। অর্থাৎ যেটার বিরুদ্ধে দ্বিতীয় কথা আমি বারবার বলছি, এটাকে সত্যের অপরাধ করা হচ্ছে। এখানে দাঁড়িয়ে সরকারি ভাবে কোথাও কোনো কুণাল ঘোষণা করেননি, বলেছেন সম্পূর্ণ পশ্চিমবঙ্গে বাল্মীকি প্রতিভা গাওয়ার জন্য সুচিত্রা মিত্রকে পণ্ডিত নেহেরু ব্যান করে দিয়েছিলেন এবং ঠাম্মি মুখের ওপর গিয়ে বলে দিয়েছিলেন যে জাতীয় সঙ্গীতটা ভুল গাওয়া হয়েছে। এটাও আমরা দেখেছি। আবার আমাদের ওইটা দেখেছো তো যে বাত্য বসুর একটা সিনেমা তোমার গোয়াতে রিলিজ করতে দাওনি তোমরা, মানে ওই শো করতে দাওনি, শুধু বাত্য বসুর নামটা ছিল জন্য, মানে সেটা জানো তো, যেটা বিশ্বাস, ঋত্বিক ঘটক মানে এটা কিন্তু সব শাসক একই রকম। আপনাকে বলেছি এটা যে সব জায়গাতেই থাকে, তবে আপনি যে উদাহরণটা দিচ্ছেন এটা আমার জানা নেই, আমি অবশ্যই মানে দেখানো কথা কি সব সিনেমা টিনেমা ছিল, তারপরে ডিরেক্টরদের কথা। তবে দেবব্রত বিশ্বাস, ঋত্বিক ঘটক কি বলেছিলেন কোট আনকোট আমি আর টিভির পর্দায় জনগণকে আমি বলতে চাই না, এবং সম্মিলিতের কি বক্তব্য ছিল দেখুন, অনেক উত্তেজনা হলো, অনেক চিৎকার চেঁচামেচি হলো, তার ভেতরে তথ্যের খাতিরে কয়েকটা জায়গায় একটু সংশোধন করার প্রয়োজন আছে। এক হচ্ছে যে ভূতের ভবিষ্যৎ না, ওটা ভবিষ্যতের ভূত, যে বিতর্কের কথা রাজস্বী বলতে চাইল। দ্বিতীয় হচ্ছে একেবারে তথ্যনিষ্ঠভাবে বলছি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার খরচ রাজ্য সরকার দিয়েছিল, কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতির চিকিৎসার খরচ রাজ্য সরকার অফার করেছিল, তার পরিবার পৌলমী বসু তারা সেটা নেননি। এটা একেবারে পরিষ্কার, এই তথ্যটা আপনাদের সামনে রাখলাম। কিন্তু আমি বলছি যে আমি বলছি সব কিছু নিয়ে সেটিং করুন, কিন্তু আমি বলছি যে কিভাবে সাংস্কৃতিক কর্মীদের, শিল্পীদের গলা টিপতে হয় সেই বিষয়ে সেটিং করবেন না দয়া করে। আমরা পুরনো জিনিস যখন হয়ে গেছে, তখন আমরা যখন এগোচ্ছি, সময়টা যখন এগোচ্ছে, তাহলে খুব পরিষ্কার সময়ের সঙ্গে সঙ্গে সভ্যতাটাও এগোবে, সংস্কৃতি এগোবে এবং সংস্কৃতি মুক্ত হবে। অর্থাৎ আরজি করের মতো ঘটনা ঘটলে যারা প্রতিবাদে রাস্তায় নামবেন, আমি প্রতিবাদে আছি, প্রতিবাদের সঙ্গে আছি, প্রতিবাদকে সমর্থন করি বলছি, আবার ফতোয়া দিয়ে সরকারি স্তরে হতে পারে, দলের স্তরে হতে পারে, তাদের যেন কোনোভাবে ডাকা না হয়, এটা গণতান্ত্রিক বলে আমাদের অন্তত মনে হয় না। একেবারে স্পষ্টভাবে এই কথা বলার সময় এসছে। হ্যাঁ, আগের নিদর্শন আছে, খারাপ ঘটনা আছে, খারাপ উদাহরণ আছে, কিন্তু সেই খারাপ উদাহরণগুলো থেকে সময় যত এগোবে সেগুলো মুছে তো বাঙালি এগোনোর চেষ্টা করবে। খারাপ থেকে আরও খারাপ হওয়ার যাত্রাটা ভয়ঙ্কর। আমরা আশা করি সেই রাস্তাটা অ্যাভয়েড করার চেষ্টা করব। পরের প্রতিবেদন এই অতীতের উদাহরণ এবং আজকের এই বিতর্কটা শুরু কোথা থেকে হলো। শুরু হয়েছিল কলকাতার একটি ওয়ার্ডের কাউন্সিলর, তার ছবি টবি দিয়ে, সুপর্ণা দত্ত তার নাম, একটি কার্নিভাল, সেখানে লগ্নজিতা চক্রবর্তীর ছবি দিয়ে হোর্ডিং পড়ে। এই যে এত বড় বিতর্কটা হলো, এই মুহূর্তে বিতর্কটা একটা রাজনৈতিক চেহারা নিয়ে নিয়েছে, কোথাও কিন্তু সেই ঘটনার স্ফুলিঙ্গ থেকে আজকের এই চেহারাটা পেল। কিন্তু আবার বলছি, খারাপ উদাহরণ যদি থাকেও সেই উদাহরণ ছাড়িয়ে ভালো উদাহরণের দিকে যাব, তবেই তো এই গণতান্ত্রিক সমাজ এইভাবে শ্রীবৃদ্ধি হতে পারে। আমি বলছি নয়তো আমরা গণতান্ত্রিক সমাজে বাস করছি, এ কথা বলি কি করে।
প্রতিবাদী শিল্পীদের বয়কট নিয়ে তৃণমূলের মতানৈক্য এখন সংঘাতের চেহারা নিয়েছে। এর শুরুটা হয়েছিল 30শে ডিসেম্বর কুণাল ঘোষের এই পোস্ট থেকে। মধ্য কলকাতার এই কুল কোয়েস্ট কার্নিভালের উদ্যোক্তা 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুপর্ণা দত্ত। কিছুদিন আগে এই কার্নিভালের হোর্ডিংয়ে দেখা গেছিল সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীর ছবি, যাকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় দেখা গেছিল। সোমবার কুণাল ঘোষ ফেসবুকে লেখেন, 3 মাস আগে চটি চাটা সরকার ফেলে দেব বাংলাদেশের মতো পালাবে বলা শিল্পীদের আর যাই হোক, এখন তৃণমূল নেতাদের বিনোদনের মঞ্চে ডাকা যেতে পারে না। ওরা ডাকলেই আসবেন, কিন্তু ওই কজনকে তৃণমূল কর্মীরা বয়কট করুন। এবার পাড়ার জলসায় ওই কজনের কোনো জায়গা থাকা উচিত না, তৃণমূলপন্থীদের অনুষ্ঠানে তো নয়ই। এই প্রেক্ষাপটে মধ্য কলকাতার তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে আয়োজিত কার্নিভালে শিল্পী বদলে যায়। হোর্ডিংয়ে লগ্নজিতা চক্রবর্তীর ছবি থাকলেও সোমবার অনুষ্ঠানে ঘোষণা করা হয় লগ্নজিতার পরিবর্তে গান গাইবেন নচিকেতা। বিতর্কের মুখে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার উপরে দায় চাপান তৃণমূল কাউন্সিলর। পুরোটাই ইভেন্ট ম্যানেজমেন্ট সামলেছেন, আমরা বাজেটও সেই অনুযায়ী প্লেস করেছিলাম। ওনারা যে শিল্পী পেয়েছেন সেই অনুযায়ী ওনারা সিলেক্ট করে আমাদের বলেছেন। কুণাল ঘোষের টুইটের পরে কি শিল্পী বদল হলো? না, দেখুন, এই ব্যাপারে আমরা কোনো রকম কিছু বলবো না। তবে কাউন্সিলর এই সাফাই দিলেও শিল্পী বদলের নেপথ্যে যে তৃণমূলেরই নির্দেশ তা কার্যত স্পষ্ট হয়ে গেছিল তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের কথায়। সরকার সবার, দলটা আমাদের, তাই দলের প্রোগ্রামে কে আসবে না আসবে সেটা ঠিক করার অধিকার, সেটা বলার অধিকার, সেটা নিয়ে ভাবাবেগ প্রকাশ করার অধিকার কর্মীদের আছে। সোশ্যাল মিডিয়াতেও এই বার্তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। লগ্নজিতাকে বয়কটে ডাক দেওয়া হয়েছে। এই আবহেই আবার বাম সরকারের প্রসঙ্গ টেনে এনেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বাম আমলে আমি আর্টিস্ট হিসেবে আমার অন্তত একাধিক থিয়েটার ফতোয়ার মধ্যে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আমি উঠেছি বলে অন্তত 3টে থিয়েটার আমার একদিনে বন্ধ হয়। সরকার আমি মনে করি যদি আমার থিয়েটারের ক্ষেত্রে কোনো ফতোয়া জারি করে থাকেন তাহলে তারা সেটা ঠিকই করেছে। ও কত নাটক করেছে সিপিএম এর আমলে, আর ও যখন মন্ত্রী সরকার বিরোধী একটা শব্দ থাকলে কোনো সরকারি হল পাওয়া যায়? আর ও তো অবাধে নাটক করিয়ে বেরিয়েছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য তিনিও তো নাটক দেখতে গেছেন। আর এখন এইসব কুৎসা লটালে হবে? 2011 সালের মার্চে হুগলির বাঁশবেড়িয়ায় পশু খামার নাটকের শো বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে। তবে প্রেস বিবৃতি দিয়ে তার সমালোচনা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মহাকরণ থেকে প্রেস বিবৃতি দিয়ে তিনি জানিয়েছিলেন প্রশাসনের পক্ষ থেকে একটি নাটক বন্ধ করা হয়েছে। হুগলিতে ওই নাটকের প্রদর্শন বন্ধ করা অনুচিত হয়েছে বলে আমি মনে করি। বাম আমলে চাপের মুখে বন্ধ হয়েছিল ব্রাত্য বসুর লেখা নাটক উইঙ্কল টুইঙ্কেলের শো। জমানা বদলেছে। এবার আরজিকর কাণ্ডে প্রতিবাদের আবহে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের মুখে শিল্পীদের একাংশের বয়কটে ডাক ঘিরে জোরালো বিতর্ক। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথের কবিতায় আছে, চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, তবে এখন ঠোকাঠুকি শাসকের অন্দরমহলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কুণাল ঘোষ যেভাবে কার্যত অভিষেকেরই বক্তব্যকে খণ্ডন করছেন তা চমকপ্রদ। আবার কিছুদিন আগেই দলেই বেসুরো গাওয়া হুমায়ুন কবির, শওকত মোল্লা বা নারায়ণ গোস্বামীদের কড়া বার্তা দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে শাসকের কোন্দলের আগুনে ভবিষ্যতে জল পড়বে নাকি ধোঁয়া আরও ঘন হবে সে তো সময় বলবে। এসব নিয়ে অ্যানিমেশনে একটু ঠাট্টা করার জন্য আবার আমাদের কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। অভিষেক লেজ কেটে দেবেন। অন্যের এলাকায় নাক গলাবে না, নিজের এলাকার কাজ নিয়ে থাকবে। কেস দেবেন না প্লিজ।